জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমনই গুঞ্জন চলছে রাজনীতির মাঠে। তবে এ দাবিকে উড়িয়ে দিয়েছেন দল দুটির নেতারা। যদিও এনসিপির মুখপাত্র জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা। একজন বিশ্লেষক মনে করেন, দলকে বিকশিত করতে চাইলে এককভাবেই চলা উচিত এনসিপির। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করেই জামায়াতে ইসলামীর সাথে সমঝোতা করে গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ১১ দলের সাথে আসন ভাগাভাগি করে দলটি জয় পায় ৬টিতে। নির্বাচনের পরও বিভিন্ন দাবিতে জামায়াতের সাথে সভা সমাবেশে অংশ নিচ্ছে এনসিপি। এদিকে ১১ দলের কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে খেলাফত মজলিস। এর মধ্যেই গুঞ্জন উঠেছে জোট ছাড়তে যাচ্ছে এনসিপিও। তবে এমন গুঞ্জনকে পাত্তা দিতে চান না জামায়াতে ইসলামীর অন্যতম এই নীতি নির্ধারক। দুই দল নয়, একদল চলে গেছে, আমি যত জানি, বা ওইভাবে পুরো যায়ও নি। তারা আমাদের অংশগ্রহণ করছে এটা করার জন্য, কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে। আর জাতীয় নাগরিক পার্টির এই ধরনের আলোচনার ব্যাপারে আমি অবহিত নই। জামায়াতের জোট থেকে বেরিয়ে কয়েকটি দল হেফাজতে ইসলামের পরামর্শে নতুন জোট করতে যাচ্ছে, এমন দাবিকেও উড়িয়ে দেন তিনি। আমি মনে করি না যে জামায়াতের এই জোট থেকে কেউ গিয়ে ওই ধরনের জোটে অংশগ্রহণ করবে। এদিকে এই মুহূর্তে জামায়াতের সাথে ঠিক কোন ধরনের সম্পর্ক বজায় রাখছে এনসিপি, এমন প্রশ্নে দলটির মুখপাত্র বলছেন, এর চাবিকাঠি আছে জুলাই সনদের মধ্যে। এই জোটটা একসাথে নির্বাচনের পরেও থাকার কারণটা হচ্ছে এই গণভোটের রায় বাস্তবায়ন। তো এই ছাড়া কিন্তু অন্য কোনো সমঝোতা বা বোঝাপড়া এখন পর্যন্ত নাই, আনটিল নতুন কোনো বোঝাপড়া যদি না হয়। তবে বেশ কিছুদিন থেকে একটি আলোচনা চলছে যে স্থানীয় নির্বাচন এককভাবে করতে যাচ্ছে এনসিপি। সেই পরিকল্পনার কথায় সায় দিলেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতেছি। নির্বাচনের মাঠে জামাতের প্রার্থী থাকলে, বিএনপি প্রার্থী থাকলে, আমাদের প্রার্থী থাকলে সবার মধ্যেই তো একটা প্রতিযোগিতা হবে। ফলে সবসময় তার নির্বাচনে কিছু ভালো খারাপ সব দিকেই আছে। তবে একজন বিশ্লেষক মনে করেন, জামায়াতের সাথে হয়তো বেশি দিন একসাথে থাকবে না এনসিপি। ঠিক কোন কারণে তার একটা ব্যাখ্যাও দিলেন রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক। স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হওয়ার কথা আগামী সেপ্টেম্বর অক্টোবরে, ওই নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই হয়তো জামাত প্রার্থী এবং এনসিপির প্রার্থীদেরকে নিয়ে হতে পারে, এবং সেটিকে সামনে রেখে এক ধরনের ভাঙনের সম্ভাবনা তৈরি হতে পারে। এনসিপির একটি লক্ষ্য থাকবে যে একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়া, কিন্তু যদি আমরা জামায়াতে ইসলামের সাথে থাকে, তাহলে এনসিপির কিন্তু সেই সম্ভাবনা থাকবে না। জামায়াত এনসিপি সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে তা স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেই স্পষ্ট হতে পারে বলে মনে করেন অনেকে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। বিরোধী দল যোগ না দেয়ায় অবশেষে ১২ সদস্য নিয়েই যাত্রা শুরু করেছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি। দুপুরে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি এবং কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম বৈঠকে মূলত কমিটির সদস্যদের পরিচিতি এবং পরবর্তী আলোচ্য বিষয় ঠিক করা হতে পারে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে কার্যকর আলোচনা শুরু হবে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান সরকার। এর আগে ১৩ জুলাই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। তবে বিরোধী দল শুরু থেকেই সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে আসছিল। কমিটি গঠনের সময় ১৭ সদস্যের কাঠামোর প্রস্তাব দেওয়া হলেও বিরোধী দলীয় জন্য ৫টি পদ খালি রাখা হয়। বিরোধী দল থেকে নাম পাওয়া গেলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল কোনো সদস্যের নাম নেওয়া দেয়ায় ১২ সদস্যের কমিটি প্রথম বৈঠকে অংশ নিচ্ছে। দিল্লির সাথে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা। এক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বিষয়ে দেশটির সরকারের অবস্থান স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে ভারত সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী
তারেক রহমানের দিল্লিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। সুফিয়ান ফারাবির রিপোর্ট। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ৫ আগস্ট সংবাদ সম্মেলন ডেকেছে। দেশটিতে আশ্রয় নেওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম সশরীরে রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার অধ্যায় পেছনে ফেলে ঢাকা দিল্লি সম্পর্ক যখন আবারও উষ্ণতার দিকে, তখনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই সংবাদ সম্মেলন ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে দিল্লির উচিত তাদের অবস্থান স্পষ্ট করা। আমরা যেটা ফলো করছি যে ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। এ সময় শামা ওবায়েদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে থমকে যাওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের পালে এখন যে হাওয়া লেগেছে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছে ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি। আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থানের মাধ্যমে দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে বর্তমান সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সমান কূটনীতি চলবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেটা সময় বলে দিবে কখন, কোথায়, কিভাবে উনি কোন দেশে উনি সফর করবেন। সুফিয়ান ফারাবি, একাত্তর, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার 2026-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ 120 দিন 4 মাসের মধ্যে গুম সংক্রান্ত মামলার তদন্ত এবং সর্বোচ্চ 120 দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু হলে মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান যুক্ত করা হয়েছে আইনে। একই সঙ্গে গুমকে জামিন ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে আইনের খসড়া মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এখন এটাই যেন নিত্যদিনের চিত্র। কোথাও দীর্ঘ সারি, কোথাও আবার গ্যাস না থাকায় বন্ধ স্টেশন। সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত গাড়ি ও সিএনজি চালকরা। অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয়, অথচ থেমে নেই ঋণের কিস্তি সহ দৈনন্দিন খরচ। সবুজ মাহমুদের রিপোর্ট। আব্দুল হাকিম গাড়ির চালক, মালিকও তিনি নিজেই। রাইড শেয়ারিং করে আয় করেন, তা দিয়েই চলে সংসার, মেটাতে হয় গাড়ি কেনার ঋণের কিস্তিও। সকাল 9টায় গ্যাস নিতে এসেছেন সিএনজি স্টেশনে, কিন্তু সামনে দীর্ঘ সারি, কখন পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। অভিজ্ঞতা বলছে এই অপেক্ষা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত গড়াতে পারে। সেক্ষেত্রে আপনার 5-6 ঘন্টা গ্যাস নিতে সময় লাগে। তো কখন গ্যাস নিব, কখন গাড়ি চালাবো, আমি উবারে গাড়ি চালাই, তো এই গ্যাসের পিছনে সময় দিতে দিতে মনে করেন যে সময় চলে যায়। এভাবে দিনের পর দিন চলতে থাকলে আয় রোজগার কিভাবে হবে সেই দুশ্চিন্তায় আব্দুল হাকিম। গাড়ির ঋণের কিস্তি পরিশোধ নিয়েও বাড়ছে উদ্বেগ। প্রেশার ফুল পাই না, ওই যায় 100-150 টাকার গ্যাস ঢুকে। তো মনে করেন যে 100 টাকা গ্যাস ঢুকলে 500 টাকা ইনকাম করা যায় না। তো কিভাবে ফ্যামিলি চলবে, কিভাবে আমি গাড়ির খরচ উঠাবো। শুধু আব্দুল হাকিম নন, গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা এখন অনেক চালকের প্রতিদিনের ভোগান্তি। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ গ্যাস মিলছে তার অধিকাংশ সিএনজি স্টেশনে যেতে আসতেই ফুরিয়ে যাচ্ছে। গ্যাস ঢুকতেছে সর্বোচ্চ 250 টাকা বা 240 টাকা, কিন্তু মেবি রাস্তায় খরচ হচ্ছে আমার 110 টাকা। আর আমি আমার অফিস পর্যন্ত যাওয়া, এখানে যাওয়াতে আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। 200-300 টাকার গ্যাস পুরিয়া যায়, যদি আমার 200-300 টাকার গ্যাস ঢুকে তাহলে আমার কি লাভ হবে। আমার মালিক
সে কোনো দিকে দৌড়াইতে পারে না, কিছু না, তার কাজ কাম আছে, সে কাজ কামও করতে পারে না। তারা যদি কাজ কাম না করতে পারে তারা আমাদেরকে তারা বেতন দিবে কোথায় থেকে? গ্যাস সংকটে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অনেক সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ ব্যাহত হচ্ছে, কোথাও কোথাও বন্ধ রাখতে হচ্ছে কার্যক্রম। এতে লোকসানের মুখে পড়েছেন স্টেশন মালিকরাও। মূলত লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের পাম্প বন্ধ আজকে 15-16 দিন ধরে একই অবস্থা। মানে প্রতিদিন প্রায় 1-1.5 লক্ষ টাকা লস হচ্ছে প্রায়, কারেন্ট বিল সহ। লাইনে গ্যাস নাই, কাস্টমারদের সার্ভিস দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না। যেখানে 500 টাকা ঢোকার কথা সেখানে ঢোকে 150 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্যাসের এই তীব্র সংকট কেন? সরবরাহ স্বাভাবিক হতে আর কতদিন লাগবে? 15-20 দিন আগে বা একটু কম বেশি আগে আমাদের একটা ওরকম পাইপলাইন একটু সমস্যা হয়েছে, মানে যে ভাল্ব দিয়ে আসতো সেই ভাল্বটা একটু সমস্যা হয়েছে, তার জন্য ওখানে রিপেয়ারের কাজ চলতেছে, এর জন্য এটা একটু প্রপার আকার ধারণ করছে। মনে হয় এটা ঠিক হয়ে গেলে আবার আগের সাথে অনেক কম হবে। যেখানে আমাদের এখানে 15 PSA আমাদের গ্যাস দেওয়ার কথা ছিল, সেখানে 1-2 PSA আমরা গ্যাস দিচ্ছি। আমাদের একটা আশ্বস্ত করছে যে অল্প কিছুদিনের মধ্যে এটা একটা ভালো রেজাল্ট আমরা পাবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণপরিবহন ও ভাড়ায় চালিত যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার দাবি চালক মালিকদের। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। দীর্ঘ 8 মাস 14 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। 3 ট্রাকে 21 টন মরিচ আমদানি হয়েছে। আমদানির কারণে খুচরা পর্যায়ে কেজিতে 30 টাকা করে মরিচের দাম কমেছে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারত থেকে কাঁচামরিচ আমদানির খবরে সকালে যে কাঁচামরিচ 280 টাকা দরে বিক্রি হয়েছে তা 1 লাফে 30 টাকা কমে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকারক জানান, বন্যায় দক্ষিণ অঞ্চলের অনেক মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় ভারতের নাসিক থেকে মরিচ আমদানি হয়েছে। 69 জন ব্যবসায়ী 29,710 টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। গতকালকে আমাদের বাংলাদেশ সরকার আমদানির অনুমোদন দিয়েছে, যা আজকে ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে দেশের চাহিদা মেটানোর জন্য। আমাদের হিলি পোর্টে আজকে অলরেডি মরিচের গাড়ি ঢুকছে। আশা করি যদি প্রতিনিয়ত এই ইম্পোর্ট যদি আমদানি করে তাহলে মরিচের দাম আগের তুলনায় কম হবে। হিলি শুল্ক স্টেশন সহকারী কমিশনার বলেন, যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে তাই অগ্রাধিকার ভিত্তিতে কাঁচামরিচের কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি পচনশীল পণ্য, আমাদের কাস্টমসের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব কাস্টমসের ফর্মালিটি শেষ করে যাতে কাঁচামরিচ বাজারে পৌঁছায় এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, সেই জন্য সর্বরকম প্রচেষ্টা আমাদের কাছ থেকে অব্যাহত থাকবে। গত বছরের 20 নভেম্বর সর্বশেষ এ বন্দর দিয়ে আমদানি হয়েছে। এরপর আমদানির অনুমতিপত্র বন্ধ হয়ে যায়। হাসান আহমেদ, ৭১। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। এবছর মহানগরের তুলনায় উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। বেশি আক্রান্ত পাওয়া গেছে সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলায়। চিকিৎসকদের মতে সচেতনতার অভাব, এডিস মশার বিস্তার এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের ঘাটতিতে সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মালেকা বেগম শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। হঠাৎ করেই অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ বেড়েছে স্বজনদের। বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগতেছিল, বিভিন্ন রকম উপসর্গ দেখা যাচ্ছিল। এরপরে পরীক্ষা করার পর গতকালকে ডেঙ্গু পজিটিভ আসে আর কি। এরপরে মেডিসিন ওয়ার্ডে আসছিলাম আজকে ভর্তি হওয়ার জন্য, ওখান থেকে এখানে রেফার করছে। মালেকা বেগমের মতো জ্বর, শরীর ব্যথার মতো উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। 7 দিন বাড়িতে প্রাথমিক চিকিৎসা চলছিল। চলার পর যখন একদিন পায়খানা রাস্তা দিয়ে রক্ত দেখলাম, তখন আর থাকতে পারিনি। তখন আমি তাড়াতাড়ি করে মেডিকেল ভর্তি হলাম। বুকে ব্যথা হচ্ছিল, পেট ধরে যাচ্ছিল কাশির সময়, গলা ব্যথাও আছে, প্রস্রাবের সমস্যা হচ্ছিল এবং লাস্টে যেটা বললেন ডাক্তাররা যে ওর যে লিভারের হয়তো বা একটা আক্রমণের পর্যায়ে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডেও বাড়ছে রোগীর চাপ।
হাসপাতালের পরিচালক জানিয়েছে, ভর্তি থাকা রোগীদের প্রায় 70% বিভিন্ন উপজেলা থেকে এসেছেন। উপজেলা থেকে যে রোগীগুলো আমাদের এখানে ভর্তি হচ্ছে এগুলো হয়তো কমপ্লিকেটেড মানে হচ্ছে ওরকম মনে করেন ওরকম মানে যেগুলো ওয়ার্নিং সাইন, হ্যাঁ ওয়ার্নিং সাইন এগুলো কারো মনে করেন আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, কারো পালস বেড়ে যাচ্ছে, এই টাইপের রোগীগুলো আমাদের হাসপাতালে এখানে আসতেছে। চিকিৎসকরা বলছেন, এবার শুধু জ্বর নয়, অনেক রোগী গুরুতর শারীরিক দুর্বলতা, পেট ব্যথা, কাশি ও ডায়রিয়ার মতো উপসর্গ নিয়েও হাসপাতালে আসছেন। যদি দেখা যায় ওনার অনেক বেশি পেটে ব্যথা, বমি, ওনার প্রেশারটা কমে যাচ্ছে, তারপর বিভিন্ন জায়গায় তার ব্লিডিং হচ্ছে, পার্টিকুলারলি তার নাক দিয়ে, তারপর বা মারি দিয়ে, এই ধরনের যদি হয় এগুলো কিন্তু অ্যালার্মিং সাইন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এখন গ্রামাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। তাই নগর ও উপজেলা দুই জায়গাতেই একযোগে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। আমরা সতর্ক আছি, গ্রাম পর্যায়ে সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলমান আছে। ডেঙ্গু রোগের জন্য আমাদের সব ধরনের ওষুধ থেকে শুরু করে হাসপাতালে নির্দিষ্ট করে বেড রাখা হয়েছে। একসময় ডেঙ্গুকে শহর কেন্দ্রিক রোগ হিসেবে দেখা হলেও এখন তা প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদে মনসান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।